ওকে স্যার, আপনার কথা শোনা না গেলে আমি সাথে সাথে আপনাকে মেসেজ দিব। ঠিক আছে। ওম তৎসৎ। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিগত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা পুনরাবৃত্তি করব এবং আজকে নতুন বিষয়, বিশেষ করে টাইফয়েড জ্বর কেন হয়, এই টাইফয়েড জ্বরের মূল কারণটা কি, এই এর পিছনে কোন ব্যাকটেরিয়াটা রয়েছে, এই বিষয়ে আলোচনা করব। কারণ বর্তমান সময়ে টাইফয়েড জ্বর খুবই বেড়ে চলেছে এবং টাইফয়েডের ট্রিটমেন্ট করাটা খুবই জটিল একটা প্রক্রিয়া। তো এই বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনারা বলেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটাকে বলা হয় টিবির মূল জার্ম যে ব্যাকটেরিয়া, সেই এই সম্পর্কে আপনার কি মনে আছে, আপনি বলুন। স্যার টিভি টিবি বললেন? হ্যাঁ। স্যার টিবি হচ্ছে এটা তো ওই যে হুপিং কাশি টাইপের হয় এবং কাশিটা অনেকদিন থাকে এবং এটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে এবং এটা হলে মানে কি বলে, রুগী অনেক বেশি মানে কফ উঠায় এবং রক্ত উঠে এবং ট্রিটমেন্ট না হলে মারা যায়। এটাই কি স্যার? না, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু এতটুকু জানলে তো হবে না, আরো বিস্তারিত জানতে হবে। আমি গতকাল ক্লাসে কিন্তু বেশ কিছু লক্ষণ বলেছিলাম। এমটিবি বলতে কি বোঝানো হয়? আমরা টিবি বলতে তো যক্ষ্মা বোঝাই, এমটিবি বলতে কি বোঝানো হয়? জানি না স্যার। গত ক্লাসে আলোচনা করেছি। আরেকজন বলুন। স্যার গত ক্লাসে তো একটু দেরিতে অ্যাটেন্ড করছিলাম, তারপর ভিডিওটা তো দেয়া হয়নি স্যার, ভিডিও খুঁজলাম পেলাম না। ঠিক ক্লাস আছে, প্রায় সহজ ভাবে বলি। টিবি বলতে আমরা সাধারণত যক্ষ্মাকে বুঝি। যক্ষ্মা আমরা সহজে টিবি বলি। অনেকে যক্ষ্মা বললে কেমন মনে করে গ্রামের ভাষায়, অনেকে টিবি বলে স্বাচ্ছন্দ্য ফিল করে। এখন সেই টিবি বলতে বলতে টিবিটাই প্রচারিত হয় বেশি। এখন যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথার আর ভিত্তি নাই, এভাবে একটা অ্যাডও হয়, কিন্তু আপনারা দেখেছেন কিনা। তো এই যে যক্ষ্মা রোগের যে মূল জীবাণু, যে ব্যাকটেরিয়াটা, সেটাকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সংক্ষেপে এমটিবি। টিবি বলতে রোগটাকে বোঝানো হয়, আর রোগের কারণটাকে এমটিবি বলা হয়। এমটিবি কি? মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আপনি আমার সাথে সাথে বলুন, যক্ষ্মার জীবাণুর নাম কি? বলুন, 2-3 বার বলুন, তাহলে মুখস্থ হয়ে যাবে, নাহলে এটা ভুলে যাবেন আবারও। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আবার বলুন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম। আমার মনে হয় আপনার কয়েকবার যদি এখনই বারবার করে বলেন তাহলে এটা আপনাদের মনে থাকবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে যক্ষ্মার জন্য, যক্ষ্মা রোগের জন্য জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী, যে ব্যাকটেরিয়ার কারণে এই যক্ষ্মা রোগটা হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়াটাই হচ্ছে এই এমটিবি। এখন এই ব্যাকটেরিয়া কিভাবে ছড়ায় মনে আছে? এটি বাতাসে ছড়ায়। স্যার এটি আপনার বাতাসে একজন ছড়ায়, আবার হচ্ছে আক্রান্ত ব্যক্তি মাধ্যমে ছড়ায় এবং তার হচ্ছে যে ব্যবহৃত জিনিস অন্য কেউ ব্যবহার করলে সে মাধ্যমে ছড়ায়। হাসি কাশি এইসবে মানে ছড়ায় যেতে পারে এবং হচ্ছে কিছু হচ্ছে যে যেসব জিনিস ব্যবহার করে সেটা যদি সঠিক জায়গায় মানে নিষ্কাশন না হয়, সেটা বাতাসের সাথে মিশে যায় এবং বাতাসের মাধ্যমে অন্য কেউ এফেক্টেড হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন অনেকটাই ঠিক আছে। তবে যক্ষ্মা রোগী যে যারা ট্রিটমেন্ট করে তারাও কিন্তু আস্তে আস্তে আহ, এই রোগে আক্রান্ত হয়ে যায়। কারণ হচ্ছে ওই যে তার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা বের হয় এবং তার যেখানে সেখানে সে কথা বলে তার মুখের থেকে লালা ঝরে, তো অনেক সময় থুতু ছেটে। অনেকে দেখবেন কথা বলতে গেলে থুতু ছেটে, দেখেছেন কিনা? স্যার দেখছি, ইরিটেটিং। তো এই জিনিসটা আসলে রোগের কারণে হয়ে থাকে। দেখেন এই যে ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে আপনার ওই যে মিস্টার টুইস্টের মতন
অনেকটা দেখতে, অনেকে আগে খেত। ব্যাপার হচ্ছে এই ব্যাকটেরিয়াটা যেখানে থাকে প্রচুর পরিমাণে, আপনি যদি ফুসফুস দেখেন, লাংস এর দিকে তাকান, দেখেন এই ছোট্ট এতটুকু জায়গাকে বড় করার পরে এই বৃহৎ আকারে যখন করা হলো তখন এইটা দেখা যাচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? এটা কতটুকু অংশের জায়গা, একদম এইখানে। তাহলে এতটুকু জায়গায় কত ব্যাকটেরিয়া রয়েছে? অনেক অনেক রয়েছে। এখন এই এমটিবি কি হয়, আমাদের ফুসফুসকে প্রভাবিত করে, এটি শরীরে অন্য অংশ ছড়িয়ে পড়তে পারে। যেমন আমরা বলি না, যক্ষা বলছে বোন টিবি, হাড়ে টিবি হয়েছে। লিম্ফ নোড টিবি, এটাও বেশ দেখা যায়। এবং মেরুদণ্ডে বর্তমানে বেশ কিছু আপনার টিবির জার্ম পাওয়া যায় ইদানিংকাল, অনেক এটা লক্ষ্য করা যাচ্ছে। এখন এখানে লক্ষণ কি? প্রথম লক্ষণ, যদি টিবি হয় 3 সপ্তাহ বেশি কাশি থাকবে, যেটাকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি। কত সপ্তাহ? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 3 সপ্তাহ বেশি কাশি টিবির অন্যতম প্রধান লক্ষণ হিসেবে ধরা হয়। 3 সপ্তাহ কম হলে কিন্তু সেটা টিবি কে চিন্তা করে না। আর টিবি হওয়ার সাথে সাথে যে আপনি বলে দিবেন যে আপনার টিবি হয়েছে 3 সপ্তাহ কাশি হলে না, এর সাথে আরো অনেক কয়টা লক্ষণ মেলানো হয়। যেমন রক্তে মানে কফের সাথে রক্ত বের হচ্ছে কিনা, বুকে ব্যথা থাকছে কিনা, তার ক্লান্তি প্রচুর কিনা, তার জ্বর আছে কিনা, রাতে রাতে ঘাম হয় কিনা, ওজন দ্রুত কমে যাচ্ছে কিনা, খাবারে অরুচি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে হয়ে থাকে, এটা কমন একটা সিমটম। এখন যক্ষার 2টা রূপ রয়েছে। 2টা রূপ মনে আছে কোন কোনটা? একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। সক্রিয় যক্ষা কোনটা? স্যার যেটা অ্যাক্টিভ থাকে সব সময় মানে হওয়ার সাথে সাথে, আর নিষ্ক্রিয় যেটা শরীরে থাকে এবং অনেকদিন পরে কোন একটা আক্রমণের মাধ্যমে অ্যাফেক্টেড হলে সেটা সংক্রামিত হয়ে বিকট আকার ধারণ করে, সেটা নিষ্ক্রিয়। হ্যাঁ, পার্থক্য করবেন কিভাবে? স্যার অ্যাকুইডটা হচ্ছে নর্মালি এরকম হবে যে আমি কোনো একটা খাবার খাইলাম বা বাইরে গেলাম, এসে আমি আক্রান্ত হয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাকুইডটা, আর মানে সক্রিয়। আর নিষ্ক্রিয়টা হচ্ছে এরকম যে কোনো কিছু হচ্ছে, আমি আক্রান্ত হয়েছি, অনেকদিন ধরে কাশি হচ্ছে, এবং সেটা হচ্ছে কোনো একটা কার্যকারণের কারণে অনেকটা বেড়ে গেছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা হয়েছে। তো ব্যাপার হচ্ছে কি, নিষ্ক্রিয় যক্ষার জীবাণুটা আমাদের শরীরে কিভাবে ঢোকে? ধরেন আপনার শরীরে যক্ষার জাম ধরা পড়ছিল, আপনাকে একটা টিবির ওষুধ খাওয়ানো হলো, কোর্স কমপ্লিট করলেন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করলেন না। কিছু ব্যাকটেরিয়া আপনার শরীরে রয়েছে যেগুলো কি হয়েছে, রেজিস্ট্যান্স ক্ষমতা হয়ে গেছে। এবার এই রোগীটা যেখানে সেখানে কফ থুতু কাশি ফেলছে, এবার এই কফ থুতু কাশির মাধ্যমে যদি কারো শরীরে প্রবেশ করার সাথে সাথেই এর লক্ষণ প্রকাশ পায় না। এই জিনিসটা তখন কি থাকে, নিষ্ক্রিয় ভাবে রয়েছে, কিন্তু শরীরের মধ্যে সংক্রামক ভাবে নাই। সে আস্তে 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 কি করতেছে, তার বংশ বিস্তার করতেছে। যখন মারাত্মক অবস্থায় যাচ্ছে তখন সক্রিয় হচ্ছে, আর যতক্ষণ মারাত্মক না হচ্ছে ততক্ষণ নিষ্ক্রিয় রয়েছে। এখন নিষ্ক্রিয় যদি থাকে তখন কিন্তু এটাকে এক্স রে এবং কফ পরীক্ষার মাধ্যমে কিন্তু একমাত্র বোঝা সম্ভব। আর যদি আপনার এটা অনেক সময় দেখা যাচ্ছে যদি সক্রিয় থাকে তাহলে তো কফ বা লক্ষণ মিলে যাচ্ছে, আর নিষ্ক্রিয় থাকলে কখনো এটা মেলে না। কিন্তু লিম্ফ নোড টিবি এটা থাকতে পারে, বা তার বংশগত হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে, অনেকের বংশে আছে না যে টিবিটা রয়েছে, অনেক সময় হতে পারে ওই ব্যক্তি টিবি হয়েছিল, ওষুধ কোর্স কমপ্লিট করেছে, এখন টিবিটা কি আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। অর্থাৎ যক্ষার জাম তার ভিতরে আছে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায়, সক্রিয় অবস্থায় নেই। যদি কোর্সটা 6 মাসে কমপ্লিট করে, ডোজটা যদি কোনো গ্যাপ না দেয়, বা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ যদি সঠিকভাবে খায়, তাহলে কিন্তু এই টিবির যে ব্যাকটেরিয়া বা যে লক্ষণগুলো থাকে এগুলো চলে যায়, আপনার এটা একদম রিসেসিভ অবস্থায় চলে যায়, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। এখন যক্ষা প্রতিরোধের জন্য একটা টিকা দেওয়া হয়, টিকাটার নাম কি বলতে পারবেন? গত ক্লাসে আলোচনা করেছিলাম। আপনার একটু নোট বিসিজি। ডাউন করবেন, এই কথাগুলো তো আপনাদের পড়তে হবে, যার কারণে আমি মনে করি বিসিজি টিকা।
শিশুদেরকে যক্ষ্মার বিরুদ্ধে যে টিকা দেওয়া হয় সেই টিকাটার নাম হচ্ছে BCG। এইটা দেখানো হয়েছিল, আলোচনা করা হয়েছিল। এরপরে আমি ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি হয়, গোল গোল হয়ে থাকে। আপনার ছোট আকারে থাকলে এটা তো বড় আকারে করা হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। তো এটা দুটো জাত রয়েছে, মানে এর ভ্যারাইটি রয়েছে দুই ধরনের। একটা হচ্ছে উপকারী, একটা অপকারী। কিন্তু MTB, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার কোনো উপকারী দিক নেই, এটা সম্পূর্ণই অপকারী। কিন্তু স্ট্রেপ্টোকক্কাস গোলাকার ব্যাকটেরিয়া, এটা কি উপকারী এবং অপকারী। এখন উপকারী দিক কি কি রয়েছে বলুন তো? বলুন। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। উপকারী দিকগুলো বলুন এই ব্যাকটেরিয়া। স্যার, উপকারিতা তো মনে পড়ছে না, কিন্তু অপকারিতা মনে পড়ছে। বলুন অপকারিতাটাই বলুন, তাহলে উপকারিতা আমি বলে দেবো। অপকারিতা হচ্ছে এই কারণে বিভিন্ন টাইপের গলায় প্রদাহ হয়ে থাকে, ফোড়া হয়ে থাকে, তারপরে কর্ণ প্রদাহ হয়ে থাকে, মুখে বিভিন্ন টাইপের মানে ব্রণ হয়, নাসিকা প্রদাহ হয়, বিষব হয়, তারপরে ফুসফুস ও ব্রনকাইটিসের প্রদাহ হয়, হার্ট প্রদাহ হয়, লিভারের লিভারের প্রবলেম হয়, নেফ্রাইটিস, আর মেয়েদের যৌনাঙ্গ ইনফেকশন হয়, ব্রেন ইনফেকশন হয়, এসব কারণে হয়ে থাকে, মানে এই ভাইরাসের আক্রমণের কারণে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন অনেকটা ঠিক আছে, কিন্তু আপনার আরো বেশ কিছু জিনিস মনে রাখতে হবে, আপনার নোট ডাউন করেন। উপকারী স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে আমাদের কিছু খাবারের মধ্যে, বিশেষ টক দই, কিশমিশ, এই দুইটাতে পাওয়া যায়। এই দুটার মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস গোলাকার ব্যাকটেরিয়া। ঠিক আছে। আর এটার ক্ষতিকারক যেটা আছে সেটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। আপনি বলেছেন ঠিক আছে। আহ, এটার কারণে আমাদের যে যে সমস্যাটা হয়, বিভিন্ন সংক্রামক রোগ ত্বকের উপরে হয়ে থাকে, এবং এই ত্বকের মধ্যে নিউমোনিয়া, নিউমোকক্সি, এইটার একটা অন্যতম কারণ কি, এই স্ট্রেপ্টোকক্কাস, যেটা খারাপ দিক রয়েছে। এবার আলোচনা করব আজকের মূল আলোচনা, অর্থাৎ এটা দেখে বলেন তো কি ব্যাকটেরিয়া? স্যার, এটা স্পাইলোকোকাস না? বলুন বলুন। স্যার, স্টাফাইলোকোকাস নাকি? আরেকজন বলুন, আপনি কোনটা মনে করছেন? এই ব্যাকটেরিয়াটার নাম কি? আমি কিন্তু বলেছি ক্লাসের শুরুতে একটু মাথা খাটান। স্যার, টিবি মানে যক্ষা। না, যক্ষা তো আমি আলোচনা করেছি, যক্ষা না। আরেকটা ব্যাকটেরিয়া আলোচনা করতে চাইছে না, এটা সেই ব্যাকটেরিয়াটা, বলেন তো কোনটা? দুটো ব্যাকটেরিয়া খুব মারাত্মক রোগ ছড়াচ্ছে, মানুষ মারা যায় সব থেকে বেশি বর্তমানে, আক্রান্ত হয়, অসুস্থ হয়। সালমানেলা আছে। একটু খেয়াল করুন। টাইফয়েড।
সালমোনেলা টাইফি। দুইটা, ওটা সবুজ দেখাচ্ছে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায়, আসলে এগুলো তো ছবি। সালমোনেলা টাইফি এটা কি করে, এটা সম্পর্কে কার কি মত আছে বা কার কি জানা আছে বলুন এক এক করে। টাইফয়েডের মূল কারণ, টাইফয়েড রোগটা যার কারণে হয়ে থাকে। স্যার এটা হচ্ছে পানিবাহিত রোগের কারণে হয়ে থাকে। দূষিত পানি পান করার ফলে আমাদের এই রোগটা নর্মালি হয়ে থাকে। হ্যাঁ, সেটা অনেকটা ঠিক আছে। আর কিছু? এটা হলে কি করতে হবে, আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে এর? স্যার এটাতে হোমিওপ্যাথিতে আমি পড়েছিলাম ওই কি টাইপের সিনকোনা মনে হয় কি, আর হচ্ছে স্যার পড়েছি কয়েকটা কিন্তু মনে পড়ছে না। এইটার জন্য অর্থাৎ সালমোনেলা টাইফি, এটার যদি আমরা চিন্তা করি, এটা প্রচুর পরিমাণে একটা কি সংক্রামক রোগ। এটা কি প্রচুর পরিমাণে সংক্রামক রোগ। এর মূল লক্ষণ কি কি? মূল লক্ষণ হচ্ছে জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, এই কটা তো থাকে। ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে অর্থাৎ ব্যাকটেরিয়াটা বাড়তে থাকে। তো টাইফয়েড জ্বর যদি আমরা চিন্তা করি, এটা ব্যাকটেরিয়া ঘটিত একটি মারাত্মক জ্বর, যেটা হয়ে থাকে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে। এটা কারো কারো শরীরের লক্ষণগুলো মৃদু থাকে, মৃদু থেকে তীব্র হতে থাকে জীবাণু প্রবেশের। কারো শরীরে প্রবেশের 6 দিনের মধ্যে সমস্যা দেখা দেয়, কারো শরীরে আপনার 30 দিন পর লক্ষণগুলো দেখা দিতে পারে। এখন সবচেয়ে সমস্যাটা হয় কি, এটা হয় কি প্রায় কয়েকদিনের ব্যবধানে জ্বরটা আস্তে আস্তে বাড়ে, বৃদ্ধি পায়, এবং এর সাথে রোগীর দুর্বলতা থাকে, পেটে ব্যথা থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, মাথা ব্যথা থাকে। তারপরে তার মধ্যে ডায়রিয়া সাধারণত খুব একটা হয় না, বমিও সেরকম হয় না। ঠিক আছে, বমি হয় না। তারপরে আপনার অনেকের শরীরে লাল লাল এক প্রকার গোলাপি র্যাশ দেখা যায়। আর এই লক্ষণগুলো কিন্তু থাকে এখানে। টাইফয়েডের জ্বরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, অ্যালোপ্যাথিতে সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। আর এটা যেহেতু সালমোনেলা টাইফি, এই ব্যাকটেরিয়াটা সাধারণত অন্ত্রে এবং রক্তে বৃদ্ধি পায়, মানে এর মূল পোষক জায়গাটা হচ্ছে আমাদের পেট এবং রক্তের, এটা বাড়তে থাকে এবং পরবর্তীতে আমরা যদি সংক্রমিত ব্যক্তির প্রস্রাব, পায়খানা, এগুলো যদি যেখানে সেখানে পড়ে এবং সেটা যদি পানিতে পড়ে, তাহলে সেখান থেকে এই ব্যাকটেরিয়াটা দ্রুত ছড়াতে থাকে। স্যানিটেশন যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি যদি না মানা হয়, তাহলে এটা খুব দ্রুত বাড়তে থাকে। এবং এই এটা যদি একবার বেড়ে যায়, তখন কিন্তু হোমিওপ্যাথিতে নিয়ন্ত্রণ খুব কঠিন হয়ে পড়ে। কারণ কি, জ্বর সাধারণত 104°F থাকে, তার বেশি হয়ে যায়। এখানে প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকে, শরীরে আপনার প্রচন্ড ব্যথা থাকে, তারপরে মাথা ভার ভার বোধ থাকে, শরীরটা প্রচুর দুর্বলতা থাকে। তারপরে প্রচন্ড কফ কাশি থাকে, পেটে ব্যথা হয়, পেটের উপর দিকে বা পিঠে লালচে দাগ দেখা দেয়। আর টানা দানা যদি হয়, সেটা হচ্ছে আপনার আহ 2য় সপ্তাহ। 1ম সপ্তাহে কিন্তু আপনার গোলাপি রঙের যে দাগ যদি দেখা যায়, সেটা কিন্তু সাধারণত হয় না। এটা হয় কি 2য় সপ্তাহ থেকে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে হার্টবিট কমে যায়। এটা কিরকম, ডিজিটালিস হলে যেমন হার্টবিট পাওয়া যায় না, হৃদস্পন্দন কমে যায়, এখানে কিন্তু সেই রকম অবস্থা দেখা যায়। এখন এটা জটিলতা কেন হয়, কারণ পরিপাক তন্ত্র থেকে রক্তক্ষরণ হতে থাকে এবং আমাদের আগ্নাশয়, এখানে আপনার ব্যথা থাকে, আগ্নাশয় প্রদাহ থাকে, যেটাকে আমরা বলি পেনক্রিয়াস বলছি। মেরুদণ্ডের সংক্রমণ থাকে, মস্তিষ্কের প্রদাহ থাকে, অনেক সময় আছে পিত্তথলির যে আমাদের পাচক রস, ওইটা বের হতে সমস্যা হয়। অনেক সময় এটার সাথে কিন্তু নিউমোনিয়ার অনেক সময় জড়িত থাকে। অনেক যাদের দেখাচ্ছে নিউমোনিয়া বেশ কয়েকবার হয়েছে, তাদের টাইফয়েড হয়ে যায় খুব সহজে, বা যাদের টাইফয়েড হয়েছে তাদের আবার নিউমোনিয়া হতে পারে। একসাথেও অনেক সময় দেখা যাচ্ছে সেরে পারলো না, একটা না একটা ঠিক করতে না করতে আবার এটা দেখা দিল শরীরে। এরকমও কিন্তু কি হয়, দেখা যায়।
এখন রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম থাকে তাদের অনেক সময় কিন্তু এরপরে এইচআইভি বা এইডস আক্রান্ত রোগীরা যদি একবার টাইফয়েড আক্রান্ত হয়, সেই টাইফয়েডের কারণে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন আমাদের মূল কথা কি? রেজিস্ট্যান্স, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে আসে, তাহলে কিন্তু তার মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। এখন এখানে আমরা যাই দিই না কেন, তাকে কিছু খাদ্য, খাবার, কাঁচা ফলমূল খাওয়ার নিয়ম বলে দিতে হবে যে আপনি এইটা যাই করেন না কেন, টাইফয়েড হয়েছে, আপনাকে টাইফয়েড জ্বর হয়েছে, আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। সেই নিয়ম কানুন যদি আপনি না মানেন বা না বলে দেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, তাহলে আপনার একজন বর্ণনা করুন। আমি যা যা বললাম আপনাদের কতটুকু বুঝতে পারলেন? টাইফয়েড জ্বরে আমাদের হোমিওপ্যাথি কি কি মেডিসিন আমরা ব্যবহার করে থাকি? হ্যাঁ, হুসেন আহমেদ নুরি, আপনি একটু বলুন তো টাইফয়েড হলে আমরা কি কি ব্যবহার করবো হোমিওপ্যাথিক মেডিসিন? এখন আমি মেডিসিন সম্পর্কে একটু আলোচনা করব, তো আপনি একটু বলুন। স্যার আমার ধারণা বেশি একটা নাই স্যার, প্র্যাকটিস করি না তো, দেখি নাই। টাইফয়েড জ্বর সম্পর্কে আপনি বর্ণনা করুন। টাইফয়েড জ্বর হলে কি কি হয়? বলতে পারতেছি না স্যার। আমি বলেছি হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি বলছি কি, আপনি টাইফয়েড জ্বর সম্পর্কে যা জানেন আপনি বলুন। স্যার নেক্সট ক্লাসে একটু দেখবো, দেখি তারপর স্যার বলবো। স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। স্যার টাইফয়েড জ্বরটা একটা সংক্রমণ ব্যাধি, এজন্য এই জ্বরটা কি হয়, নর্মালি হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের দূষিত পানির মাধ্যমে হয়ে থাকে, এবং এই দূষিত পানি খাওয়ার মাধ্যমে টাইফয়েড জ্বরটা হয়। এবং জ্বরটা যখন হয় তখন হচ্ছে দেখা যায় যে এটার হচ্ছে মানে তাপ অত্যধিক থাকে, এবং এটা 104 পর্যন্ত চলে যায়, এবং তার ভেতরে একটা রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ হওয়ার ফলে তার মানে অন্ত্রের মাধ্যমে রক্তগুলো বের হয়ে যায়, এজন্য জটিল হয়ে যায়। এই অবস্থাটা এত বেশি জটিল হয়ে যায় যে রুগী দেখা যায় যে মারা যায়। আর হোমিওপ্যাথিতে এটা নিবারণ করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। কষ্টসাধ্য এজন্য হয় যে তার জ্বরটা অত্যাধিক বেশি থাকে, এবং তার ভেতরে যে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণের কারণে তাকে বেশি জটিল করে দেয়। তারপরেও কিছু টাইফয়েডে জ্বরে আমরা হচ্ছে নর্মালি কিছু ওষুধ ব্যবহার করতে পারি বা করা যায়। সেটা হচ্ছে যে আহ, আম, আমার এই মুহূর্তে সাথে তেমন মনে পড়ছে না। তো তবে এট ফার্স্ট মানে মনে হচ্ছে যে অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। অ্যাকোনাইট হচ্ছে হতে পারে, ব্রায়োনিয়া হতে পারে, ব্যাপটিসিয়া হতে পারে, জেলসিনিয়াম হতে পারে, হচ্ছে এই টাইপেরই আমার মনে হচ্ছে। তারপরে হচ্ছে দ্বিতীয় সপ্তাহে আমরা আর্নিকা দিতে পারি, আর্সানিক দিতে পারি, ক্যালকেরিয়া কার্ব দিতে পারি, কার্বোভেজ দিতে পারি, কলসিকাম দিতে পারি। এই তো স্যার, এইটুকু। অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে অনেক কিছু বলেছেন। কামরুন্নাহার ম্যাম, আপনি তো কিছু বললেন না, বলুন। স্যার টাইফয়েড জ্বরটা মূলত একটা সংক্রামক ব্যাধি। সাধারণত সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা সাধারণত পানিবাহিত রোগ। এই জ্বর হলে মাথা ব্যথা থাকবে, পেটে ব্যথা হতে পারে, আবার জ্বর 104 থেকে 105 ডিগ্রি হতে পারে। এবারে আমাদের মানে গল ব্লাডারের ভিতরে
কমে যেতে পারে, মানে সিক্রেশন কমে যেতে পারে। হচ্ছে তো, আপনি বলুন। তারপরে শরীরে র্যাশ দেখা দিতে পারে, মানে রক্তক্ষরণের কারণে, ইন্টারনাল রক্তক্ষরণের কারণে এটা হতে পারে। এতটুকুই খেয়াল আছে। দেখেন, আপনারা যে কথাগুলো বলছেন, আপনি যদি কিছু উত্তর দিতে চান তখন কিন্তু আপনার পড়াটা মন হবে। টাইফয়েডের জন্য আমরা বর্তমান সময় যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে টাইফয়েড ইনাম। ঠিক আছে, টাইফয়েডের থেকে তৈরিকৃত এই রোগের জন্য অ্যানোসোড মেডিসিন, টাইফয়েড ইনাম। ঠিক আছে, এই মেডিসিনটা ব্যবহার করা হয়। এটা লক্ষণ সাদৃশ্যে না হলেও কনস্টিটিউশন অর্থাৎ আপনার মূল কারণ, অর্থাৎ তার টাইফয়েড হয়েছিল তার ভিতরে রয়েছে, সেটাকে চিন্তা করে অনেক সময় দেওয়া হয়। এবং এর সাথে আপনার যে মেডিসিন গুলো বলেছেন সেই ওষুধ দিলেও ধাতুগত মেডিসিন আপনাকে দিতে হবে। ঠিক আছে, যদি নিউমোনিয়া তার ইতিহাস থাকে 5টি, তাহলে নিউমোকক্সিনিনাম, এই ধরনের যে মেডিসিন গুলো আছে এই মেডিসিন গুলো আপনাদের বর্তমান সময়ে চিকিৎসা করার জন্য এগুলো কিন্তু জানতে হবে। এখন আগের দিনের মতো আমাদের যে লক্ষণগুলো পাওয়া যায়, একক লক্ষণ বা এক একটা মেডিসিনের নির্দিষ্ট লক্ষণ কিন্তু ফুটে ওঠে না, মিশ্র লক্ষণ দেখা যায়। একজন মানুষ কিন্তু মিশ্র ম্যারজামে আক্রান্ত, আপনার ম্যাক্সিমাম সবাই কিন্তু টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট। এখন আমি যখন টিবি রোগের কথা বলবো বা এই ধরনের যে কোনো শ্বাস প্রশ্বাস বা শ্বাসযন্ত্রের রোগের কথা বলবো, তখন আপনাকে যেমন টাইফয়েড, টাইফাস ফিভার, এগুলো কিন্তু প্রায় একই ধরনের, কিন্তু পার্থক্য কোথায় আগামী ক্লাসে কিন্তু আপনাদের বলতে হবে টাইফয়েড এবং টাইফাস ফিভার এর দুটো পার্থক্য, এবং এটা সম্পর্কে আপনি একটু পড়ে আসবেন। টাইফাস ও টাইফয়েড ফিভার আপনি একটু লিখে রাখেন। টাইফাস ও টাইফয়েড ফিভার দুটোর মধ্যে পার্থক্য এবং এগুলো সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা করবেন। কারণ বর্তমান সময় আপনি কোন সময় কোন রোগের জন্য কোন ওষুধ দিবেন এই সময়গুলো আপনাদের জানতে হবে। দেখেন, টিউবার কুলোসিস হয়েছে, যক্ষা রোগী হয়েছে, বাবার যক্ষা ছিল, সন্তানের মধ্যে তার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে। কি লক্ষণ প্রকাশ পাবে? মায়াজম আকারে, মায়াজমেটিক কন্ডিশন আকারে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। এখন মায়াজম যদি আমি না জানি, মায়াজমেটিক কন্ডিশন যদি না জানি, তাহলে তো আপনি ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না। পারবেন কি বলুন? এই জন্য আপনাকে জানতে হবে। আর যে টিউবারকুলার ডায়াথিসিস, এই যে টিউবারকুলার বা টিউবারকুলোসিস বিভিন্ন সময় আমরা যখন মেডিসিন, যেমন সিফিলিস, আর সিফিলিস একটা রোগ, আর আমার সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সাইকোসিস এর কারণে যে রোগ আছে একটা মায়াজম, আর ওই রোগটা, এই দুটো সহজভাবে, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে রয়েছে সেটা হচ্ছে রোগ আক্রান্ত, তার কারণে তার পরিবারের যে বংশ পরম্পরা যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়াজম। সহজভাবে বোঝেন। মায়াজমের ক্লাসে সারা বিস্তারিত আলোচনা করবে, আমাদের ক্লাসটা তো মূলত ওইটা না, আমার মূলত হচ্ছে প্যাথোলজি বোঝানোর জন্য আমি আলোচনা করতেছি, সেই জন্য আমি সংক্ষেপে বললাম। তাহলে আমরা যদি চিন্তা করি এই রুগীকে সুস্থ করব, তাহলে আপনাকে অবশ্যই টিউবারকুলার মায়াজমকে নিয়ন্ত্রণ করতে পারে এই ধরনের মেডিসিন দিতে হবে। এখন এই যদি কারো টিবি হলো, তার পরের বংশ পরম্পরায় কি কি লক্ষণ দেখা যায়? নিত্য নতুন ভাবে তার মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা যায়। তার মধ্যে রুগীর মধ্যে দেখা যায় শান্তি নেই, সে এক একটা আকাঙ্ক্ষা করে, তার প্রচুর রাগ আছে, তারপরে কুকুর বা অন্যান্য জীবজন্তু দেখলে তার অনেক সময় রাগ বাড়ে, আবার অনেক সময় ভয় থাকে, বিশেষ করে কুকুরে ভীতি থাকতে পারে, ভবঘুরে থাকতে পারে। তারপরে তার মধ্যে কাজ করা মানে অলস ভাব, আশা নেই, অসহিষ্ণুতা, অধৈর্য, খালি মানে মন চঞ্চল, পরিবর্তনশীল, একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। এগুলো কিন্তু টিউবারকুলোসিস যে ব্যক্তির হয়েছে তার ট্রিটমেন্ট করার পরে ওই ব্যক্তির মধ্যেও দেখা দিতে পারে শেষ বয়স এসে, না হলে তার পরের প্রজন্ম। যেমন বিয়ের আগে বাবার ছিল টিবি, বিয়ের পরে যে সন্তান হয়েছে ওই সন্তানের মধ্যে যে লক্ষণগুলো পাবে সেটা হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিসের লক্ষণ পাবে। সেই লক্ষণগুলো বলছি। এখন এই টিউবারকুলার ডায়াথিসিস হলে কি হয়? ধ্বংসাত্মক, তার প্রত্যেকটা কাজে থাকে। তার ফুসফুসে, সোরাস মেমব্রেন এবং অন্ত্র বা হাড় প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ক্ষয় দেখা যায়, এবং তার মধ্যে লবণ বা কাঁচা লবণ খাওয়ার প্রবণতা দেখা যায়,
এবং তার মধ্যে শাকসবজি খাওয়ার প্রবণতা কমে আসে, সে কিছু মানে শাকসবজি খেতেই চায় না। এবং অনেকে দেখা যাচ্ছে নেশা আসক্ত হয়। অনেকের দেখা যাচ্ছে ক্ষুধা বেশি হতে পারে, অনেকের ক্ষুধা কম থাকে। সে অনেকে গোসল বা স্নান করতে চায়, অনেকে করতে চায় না, স্নান করলে রোগ বাড়ে। এই ধরনের লক্ষণ কিন্তু তার মধ্যে দেখা যায়। অধিকাংশ টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্টের অপছন্দ থাকে। বর্ষাকাল এবং ঝড় বৃষ্টির দিনে রাতে অন্ধকারে রোগ বাড়ে। তারপরে সে তার যে স্বপ্ন, এই স্বপ্নগুলো কিন্তু অন্তর্জগতে বিভিন্ন চিন্তা, যেমন সে ঘুরে বেড়াচ্ছে, উৎসবে যাচ্ছে, বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে, বা মানে জলজ্যান্ত যে স্বপ্নগুলো, মানে এটা করতেছে ওইটা করতেছে, এগুলো দেখে। এবং এরা যদি মহিলা হয় তাহলে তাদের প্রজনন অঙ্গে বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন প্রবলেম থাকতে পারে, এগুলো থাকতে পারে। ঠিক আছে, তো এই সমস্যাগুলো থাকতে পারে। তো এই ধরনের লক্ষণ যদি আমরা জানি তাহলে কি হবে, আমাদের জন্য এই রুগী দেখা বেশ সহায়ক হবে, হবে কি না? কিন্তু এই কিন্তু টিবির লক্ষণ না, কিন্তু টিউবারকুলার ডায়াথিসিসের লক্ষণ। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে এই সকল আচ্ছা, চিন্তা ভাবনা করে আপনি একটা মাইজমেটিক মেডিসিন দিচ্ছেন। আবার এদের কিন্তু নখ দেখবেন, বুক অপ্রশস্ত সরু থাকে, একটু একটু করে কাশি হয়, নিউমোনিয়া বারবার হতে থাকে, সারতে চায় না। তারপরে তাদের অনেক লক্ষণ রয়েছে। তো এটা যখন আমরা মায়াজমের যখন আলোচনা করবেন বা পড়বেন, তখন এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং ক্ষয়ের ইতিহাসটা প্রচুর পরিমাণে থাকে। টিউবারকুলিনাম মেডিসিনটা ভালো করে পড়লে আপনাদের অনেকটা সহজ হবে। এখন টিউবারকুলার যে লক্ষণ, যেমন সে শীত কাতর বা উভয় কাতর হতে পারে। তারপরে সে অনেক সময় কি বলি, আপনি দেখেন বাচালতা, এই ধরনের পেশেন্ট কিন্তু কেউ কথা কম বলে, অনেক সময় কিন্তু কথা অনেক বেশি বলে। আর সাপ এবং কুকুরে প্রচুর পরিমাণে ভয় পাবে। আর অল্পতেই ঠান্ডা লাগে এবং গ্রন্থি ফোলা থাকে, যে বললাম যে লিম্ফ নোড টিবি, তাহলে লিম্ফেটিক গ্ল্যান্ড এদের সহজে ফুলে ওঠে। এই বিষয়গুলো কি বোঝা গেছে? তাহলে কি কি পড়তে হবে বলুন, একজন বলুন। স্যার কি বললেন? আমি বলেছি, আমি তো আজকে আলোচনা করলাম, আজকে কি কি বিষয় আলোচনা করলাম আর কি কি বিষয় পড়তে হবে সেটা বলুন। স্যার এট ফার্স্ট আমি যেটা বলবো হচ্ছে ট্যাপাস এবং টাইফয়েড জ্বর সম্পর্কে আমাদের একটা মানে নেক্সট ধারণা দিতে হবে। আর আজকে আপনি হচ্ছে টিউবার কোলোসিস যক্ষা পড়ালেন, আর তারপরে হচ্ছে টাইফয়েড সম্পর্কে, এবং এটার হচ্ছে কি হতে পারে, কি টিকার মাধ্যমে হয়, এগুলো। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বেশ কিছু জিনিস আপনি সঠিক বলেছেন। তো আমি মনে করি আপনি তো মোটামুটি যা একটু পড়াশোনা করছেন, কিন্তু অন্যান্য যারা আছে আপনারা কিন্তু ফাঁকি দিচ্ছেন। আপনাদের পড়তে হবে, কারণ এই পরীক্ষাগুলো জানতে হবে, এগুলো লিখতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দেওয়া হবে। এগুলো কিন্তু আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আস্তে আস্তে সমস্যা হবে, কারণ এগুলো ভালোভাবে পড়া লাগবে। এবার আমি 3D মডেলে চলে যাব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে, বা কোনো প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন এই ধরনের রোগের? স্যার আমার প্রশ্ন হলো যে আমরা যখন এটা বুঝতে পারবো যে এটা হয়েছে, তাহলে আমরা কি টেস্টটা দিব, বা টেস্টে দেখে বুঝবো যে এটা এই টেস্ট? কোন রোগের জন্য বলতেছেন? স্যার আমরা যদি হচ্ছে যে টাইফয়েড ধরি বা হচ্ছে যক্ষায় ধরি, তাহলে আমরা কি টেস্ট দিব, এবং টেস্টের পরিমাণটা দেখে কি বুঝবো যে এটা নর্মাল না অ্যাবনর্মাল? খুব সুন্দর। তো সর্বপ্রথম কি আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে আমরা নর্মাল রেঞ্জ গুলো আগে আমাকে জানতে হবে। আর বর্তমান সময়ে উন্নত যতগুলো মেশিন আছে
সেখানে ডান সাইডে আপনার নর্মাল ভ্যালুটা থাকে, ঠিক আছে, যেটা সঠিক থাকে। এই জন্য কোনো দুশ্চিন্তা করার বিষয় নেই যে আমরা বুঝতে পারবো কিনা। এখন টাইফয়েড রোগ হলে যে বিষয়টা সব থেকে বেশি আমরা দেখি সেটা হচ্ছে রক্তের সিবিসি, ঠিক আছে, রক্তের সিবিসি। সিবিসিতে কি থাকে? কমপ্লিট ব্লাড কাউন্ট। এখন কমপ্লিট ব্লাড কাউন্টে আপনার রক্তের টোটাল সবকিছু চলে আসলো। এখন এই যে চলে আসলো, এটা আপনি যখন সিবিসি দেখলেন, এখানে সিবিসি তে দেখাচ্ছে ইএসআর লেভেলটা বেশি থাকে। এখন ইএসআর লেভেল বেশি যখন থাকে, এখন যদি কারোর টিবি হয়, মানে সবকটা রোগে কিন্তু আপনি সিবিসি কমন দিবেন। সিবিসি কমন পরীক্ষা মানে সিবিসি কমন, স্টুল আরই কমন, ইউরিন আরই বা আরএমই কাউন্ট বা সিইউসি কমপ্লিট ইউরিন কাউন্ট, সিইউসি, ঠিক আছে, এটাও দেওয়া যায়। আপনার ল্যাবে হচ্ছে সিইউসি লেখা, অর্থাৎ কমপ্লিট ইউরিন কাউন্ট। ওরা ইউরিন আরএমই বা আর/ই/এম দেয়। এটা এক এক রকম, এক এক প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে, কারণ ওদের পরীক্ষা তো 2-3 পদ্ধতিতে করে, কোনটা এলআইসি পদ্ধতিতে করে, আইসিটি পদ্ধতিতে করে। মানে এই পরীক্ষার এক একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আপনাদেরকে আগে জানতে হবে। যখন আপনারা রুগী বেশি দেখবেন, তখন আমার কাছে প্রশ্ন করলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। দেখুন, এবার ধরেন আপনার প্রথমে আসি টিউবারকুলোসিস, যেটা টিবি রোগ। টিবি রোগের জন্য আপনার বিসিজি টেস্ট করানো হয়, অনেক সময় এমটি টেস্ট। আপনি এডিভি লিখে আপনি এমটি লিখবেন, তারপরে এমটি টিবি লেখা লাগে, এবং আইজিজি, আইজিএ, আইজিএম দেওয়া হয়। এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড এরিয়া, যদি আমার বুকের সমস্যা হয় তাহলে তার এক্সরে দেওয়া হবে, যদি হাড়ের সমস্যা মনে হয় তাহলে হাড়ের এক্সরে দেওয়া হবে। তারপরে আরো একটা করা হয়, আইসিটি টিবি করা হয়। তারপরে অ্যালোপ্যাথিতে আপনার এফএনএসি করা হয়, কিন্তু আমরা হোমিও ডক্টররা কখন এফএনএসি দিব না। আমরা কিন্তু এফএনএসি বাদে আর সকল রোগ দিব, কারণ আমরা বিশ্বাস করি যে এফএনএসি দিলে তার রোগ যদিও বা না বাড়তো, এফএনএসি করার পরে কিন্তু তাতে বাড়বে। আর স্পুটাম, অর্থাৎ যদি কাশি থাকে তাহলে আপনার স্পুটাম টেস্ট দিতে হবে, স্পুটাম পাসচেল, তারপরে স্টেইন, এফবি, সিএস, এই টেস্ট গুলো করানো হয়। আর টাইফয়েডের ক্ষেত্রে কি করানো হয়? টাইফয়েডের ক্ষেত্রে হচ্ছে উইডাল টেস্ট, WIDAL, উইডাল টেস্ট। আর সিবিসি তো কমন থাকবে সবকটায়। তারপরে ব্লাড সিএস, স্টুল সিএস, ইউরিন আরই বা সিএস, এই কয়টা কমন দেওয়া হয়। এখন প্যারাটাইফয়েডও কিন্তু এইগুলো দিলে, উইডাল টেস্ট দিয়ে প্যারাটাইফয়েড দিলে কি ওরা কিন্তু করে দেয়। প্যারাটাইফয়েড হলেও আপনার এই সেম পরীক্ষা, উইডাল টেস্ট করানো হয়, ব্লাড সিএস, স্টুল সিএস, ইউরিন আরই বা সিইউসি। আর কোনো প্রশ্ন? আমার তো নেই, অন্যদের কারো থাকলে। কামরুন্নাহার ম্যাম, আপনি বলুন। আপনি কিন্তু সময়টা সঠিকভাবে দিচ্ছেন না। নেক্সট ক্লাসেতে কিন্তু ভিডিও অন রাখা লাগবে। তাহলে আপনি ভিডিও মানে রেকর্ডিংটা অন করে দিয়ে আপনি আশেপাশে সকল কাজ করছেন, আমরা বুঝতে পারছি। রেকর্ডিং একটু অফ করবো দাদা? হ্যাঁ, আপনি অফ করে দেন। আপনাকে ক্লাসে যতক্ষণ থাকবেন আপনি সময়টা দিবেন, না হলে এখানে